তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। মুসালের আমির সাইফুদ্দিন সালাউদ্দিনের হাতে পরাজিত হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিল একটি পর্ণকুটিরে। সেখানে সে তার সেনাপতি এবং সহকারী কমান্ডারের জন্য অপেক্ষা করছিল তারা কি খবর নিয়ে আসে, এবং সালাউদ্দিন আইয়ুবীর বিপক্ষে আবার যুদ্ধের নতুন পরিকল্পনা করার জন্য। এরই মধ্যে ফৌজি নামের একটি মেয়ে, হারেস এবং দাউদ নামের দুইজন গোয়েন্দা তার বিপক্ষে তদন্ত চালাচ্ছিল তার কাছ থেকে গোপন তথ্য বের করার জন্য। বাড়িতে বৃদ্ধ ছিল তাদের পিতা। দিন পেরিয়ে রাত চলে এলো। বৃদ্ধ উৎকর্ণ হয়ে বসেছিল, কখন আবার দরজায় কারাঘাত শুনবে। রাতের প্রথম প্রহরেই এলো কমান্ডার। দরজার কারাঘাত শুনেই বৃদ্ধ এগিয়ে দরজা খুলে ধরল। বাইরে সাইফুদ্দিনের হলফ থেকে আগত কমান্ডার দাঁড়িয়েছিল। বৃদ্ধ তাকে সাইফুদ্দিনের কামরায় পাঠিয়ে দিয়ে ঘোড়াটি অন্য ঘোড়াগুলোর পাশে নিয়ে বেঁধে রাখল। বৃদ্ধ যখন ঘরে ঢুকলো তখন কমান্ডার বলছিল, সারা পথ আমি খুব দ্রুত বেগে এসেছি, রাস্তায় কোথাও থামিনি, সে কারণে রাস্তায় আমার খাওয়া দাওয়া সম্ভব হয়নি। এই কথা শুনেই বৃদ্ধ কমান্ডারের খাবার আনতে ভেতরে চলে গেল। ফৌজি বলল, বাবা তুমি শুয়ে পড়ো গে, আমি নিজেই ওর খাবার নিয়ে যাচ্ছি। ফৌজির বুড়ো বাপ বাধ্য ছেলের মতো বিছানায় উঠে গেল। কমান্ডারের জন্য খাবার নিয়ে কামরায় ঢুকলো ফৌজি। সঙ্গে সঙ্গে থেমে গেল কমান্ডারের কথা। সাইফুদ্দিন হেসে বলল, তুমি কথা বলো, এই মেয়ে এখন আমাদেরই একজন। ফৌজি কমান্ডারের সামনে খাবার রেখে সাইফুদ্দিনের পাশে গিয়ে বসলো। এই প্রথম সে সাইফুদ্দিনের খুব কাছাকাছি গিয়ে বসেছিল। সাইফুদ্দিন তার একটি হাত নিজের হাতে টেনে নিল। ফৌজির দিনের চাপল্য কোথায় যেন হারিয়ে গিয়েছিল। নিস্তরঙ্গ রাত যেন তার মধ্যেও নিবেদনের এক ধরনের আরতি নিয়ে এসেছে। সে হাত ছাড়িয়ে না নিয়ে মুগ্ধ চোখে সাইফুদ্দিনের হাতের আংটির সৌন্দর্য দেখতে লাগলো। ফৌজির এই আচরণ যে খ্রিস্টানদের এক বন্ধুর হাতের মুঠোয় আটকানোর কৌশল, সাইফুদ্দিন তা একটু টের পেল না। হলফের সামরিক অবস্থা প্রশংসার যোগ্য। কমান্ডার আবার কথা বলা শুরু করলো। ফৌজি ছোট্ট খুকির মতো সাইফুদ্দিনের আঙুলের হীরার আংটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। সে এমন তন্ময় হয়ে আংটি দেখছিল, কমান্ডারের কথার দিকে তার যেন কোনো খেয়াল নেই, কিন্তু প্রকৃতপক্ষে তার কান ছিল সম্পূর্ণ সজাগ। মাথা নিচু করে সে কমান্ডারের প্রতিটি কথা গিলছিল। আল মালেকুস সালেহ সুলতান আইয়ুবীকে সন্ধির প্রস্তাব পাঠিয়ে চিঠি দিয়েছেন। কি সন্ধির চিঠি? সাইফুদ্দিন চমকে উঠে বলল, জি, আপোষ মীমাংসার চিঠি। কমান্ডার বলল, কিন্তু আমি জেনেছি তার খ্রিস্টান বন্ধুরা যুদ্ধে তার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাকে পর্যাপ্ত সাজ সরঞ্জাম এবং অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা তাকে যুদ্ধে অনুপ্রাণিত হওয়ারও চেষ্টা করছে। তারা তাকে পরামর্শ দিয়েছে মুশেল এবং হারনের সেনাবাহিনীকে এক কমান্ডে নিয়ে জলদি সালাউদ্দিন আইয়ুবীর উপর আক্রমণ চালানোর। যদি সুলতান আইয়ুবী আশেপাশের এলাকা থেকে সৈন্য সংগ্রহের পর্যাপ্ত অবসর এবং সুযোগ পেয়ে যায়, তবে তার অগ্রাভিযানে বাধা দেওয়া দুঃসাধ্য হয়ে যাবে। গোয়েন্দারা সংবাদ এনেছে সালাউদ্দিন আইয়ুবী সসৈন্যে তুর্কমানের শস্য শ্যামল প্রান্তরে ক্যাম্প করে নতুন সৈন্য ভর্তি করছে। আইয়ুবী দ্রুত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। আল মালেকুস সালেহের সেনাপতির একমত, তুর্কমান ক্যাম্পে সুলতান আইয়ুবীর উপর দ্রুত আক্রমণ করা দরকার। আমি হলফের এক খ্রিস্টান উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি তাকে বললাম, আইয়ুবীর উপর জলদি আক্রমণ করি আমি সমর্থন করি না, কারণ সে যোগ্যতা এখন আমাদের নেই। তিনি বলল, এতে তোমাদের বহু ক্ষতির সম্ভাবনা আছে। সালাউদ্দিন আইয়ুবীকে আক্রমণ করে তাকে পরাজিত করতে না পারলেও এতে তার প্রস্তুতির সুযোগ নষ্ট হবে। তার অপরাজয় বাহিনীকে প্রস্তুত হওয়ার সুযোগ দিলে তা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে তোমাদের জন্য। তাকে তুর্কমান এলাকাতেই সীমাবদ্ধ এবং উত্তক্ত করে আটকে রাখতে হবে। এমন কৌশলে যুদ্ধ করতে হবে যেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। প্রবল আকারে যুদ্ধ না হোক, খণ্ড খণ্ড যুদ্ধ অবশ্যই অব্যাহত রাখতে হবে। যুদ্ধের কৌশলটা হবে ঠিক সুলতান আইয়ুবীর মতো, আঘাত করো আর পালিয়ে যাও। খুবই উত্তম প্রস্তাব। সাইফুদ্দিন বলল, এমন যুদ্ধ আমার শার্দুল ভাই সেনাপতি মুজাফফরউদ্দিনই করতে পারে। সে দীর্ঘদিন সুলতান আইয়ুবীর সহসেনাপতি ছিল। আইয়ুবীর প্রতিটি চাল তার মুখস্থ। আমিও একমত, আমাদের সম্মিলিত শক্তি একক কমান্ডে নিতে হবে, আর 3 বাহিনীর যুক্ত কমান্ডের দায়িত্ব থাকতে হবে আপনার উপর। কেবল আপনি সালাউদ্দিন আইয়ুবীকে মরু শ্রীগালের মতো ধোঁকা দিতে পারবেন, বলল তার সহসেনাপতি।
ফৌজি তখনও আংটি নিয়ে খেলা করছিল। কমান্ডার বলল, আমি চেষ্টা করেছিলাম আল মালিকুস সালেহের সাথে দেখা করার, কিন্তু তার সেনাপতি এবং অন্যান্য আমিররা তাকে এমনভাবে ঘিরে রেখেছে, আমি তার কাছেও যেতে পারলাম না। তোমাকে আজই আবার হলফ রওনা করতে হবে। সাইফুদ্দিন বলল, আল মালিকুস সালেহকে আমার চিঠি পৌঁছে দেবে। সাইফুদ্দিন সে রাতেই আল মালিকুস সালেহের কাছে এক গুরুত্বপূর্ণ চিঠি লিখল। তাতে লিখল, প্রিয় আল মালিকুস সালেহ, সালাউদ্দিন আইয়ুবের সাথে সন্ধির প্রস্তাব দিয়ে তুমি আমাদের ঐক্যজোটের যে ভাঙন সৃষ্টি করেছ, এর ভয়াবহ পরিণতির কথা কি কখনো চিন্তা করেছো? আমাদের না জানিয়ে আমাদের সকলের জানের দুশ্মন আইয়ুবের সাথে সন্ধি করে তুমি কি হাসিল করতে চাও আমার বুঝে আসছে না। তুমি কি মনে করো আইয়ুবী তোমাকে রেহাই দেবে? হলফ দখল না করে দেশে ফিরে যাবে আইয়ুবী? তুমি এখনো খুব ছোট এবং অবুঝ। রাজনীতির খেলায় এখনো তোমার রপ্ত হয়নি। আইয়ুবী কিছুতেই তোমাকে রেহাই দেবে না। অন্যদিকে এই চুক্তির মাধ্যমে তুমি আমাদের কাছ থেকে দূরে সরে গেছো। আগে তোমার উপর হামলা হলে আমরা মনে করতাম এই হামলা হয়েছে আমাদের উপর, আমরা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম, কিন্তু এখন এখন তোমার ধ্বংসের দিকে তাকিয়ে দেখা ছাড়া আমাদের আর কি করার আছে? সালেহ, তুমি এই চুক্তির মাধ্যমে তুমি প্রকান্তরে আইয়ুবীর সাহস এবং শক্তি বাড়িয়ে দিয়েছো, কিন্তু আমরা জানি তিনি আমাদের কাউকে ক্ষমা করবেন না। হয়তো তুমি ভয় পেয়ে গেছো, অথবা তোমার সেনাপতিরা যুদ্ধ থেকে বাঁচার আশায় তোমাকে এই পরামর্শ দিয়েছে, কিন্তু এই পথে তোমার মুক্তি মিলবে না। তুমি আমাদের না জানিয়ে সন্ধি করে যে অপরাধ করেছো, যে ধোঁকা তুমি আমাদের দিয়েছো, তাতে তোমাকে আমাদের বয়কট করা উচিত ছিল, কিন্তু বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে সেসব আমি ভুলে যেতে রাজি আছি। বাঁচতে হলে আমাদেরকে এক কমান্ডে সম্মিলিত শক্তি একত্রিত করে অনতিবিলম্বে আইয়ুবীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে। তুমি কি করতে চাও শীঘ্র জানাও আমাকে। আমিরে মুশাল সাইফুদ্দিন গাজী। ভোর রাতে কমান্ডারকে ডেকে তুলল সাইফুদ্দিন। বলল, তোমাকে এই অন্ধকারের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। তোমাকে যেন গ্রামের কোনো লোক দেখতে না পায়, এই জন্যই এই সতর্কতা। যত দ্রুত পারো এই চিঠি নিয়ে হলবে পৌঁছাবে এবং সরাসরি সালেহের হাতে এই চিঠি দিবে। সঙ্গে সঙ্গে কমান্ডার সেই চিঠি নিয়ে বেরিয়ে পড়ল। এই চিঠিরই জবাবই ভাগ্যক্রমে পড়েছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবের হাতে। কিন্তু এই চিঠিতে কি লেখা হয়েছে জানতে পারল না ফৌজি, আর ফৌজি না জানার কারণে তা জানতে পারল না দাউদ এবং হারেসের কেউ। ফৌজি যেসব আলোচনা শুনেছিল সবই দাউদকে বলে দিয়েছিল। তথ্যগুলো খুব কাজেরও ছিল। অনেক রাত পর্যন্ত তারা এইসব নিয়ে ব্যস্ত ছিল। সকালে ফজরের নামাজের পর হারেস এবং তার বাবা আবার ঘুমিয়ে গিয়েছিল। দাউদ বাড়ির পেছন দিকে ভোরের মুক্ত হাওয়ায় ঘোরাঘুরি করার জন্য বাইরে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো তার ঘোড়ার কাছে। ফৌজিও আলতো পায়ে বেরিয়ে এলো তার পেছনে পেছনে। তুমি এর চেয়ে বড় কাজ আমাকে বলো। ফৌজি বলল, আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। আমার জন্য নয়, প্রাণ দেবে তোমার জাতির জন্য, তোমার ধর্মের জন্য। তুমি যে কাজ করছো এটাও অনেক বড় কাজ। আমরা যারা গোয়েন্দা এই কাজের মধ্য দিয়েই আমাদের জীবন কোরবানি করি। এটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটাই আমার দায়িত্ব। আমার এই কাজ আমি তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছি। এতে তোমাকে কিন্তু অনেক বড় বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বিপদ কেমন? এই কাজটাই বিপজ্জনক। তুমি যে তথ্য পাচার করছো তা জানতে পারলে তোমার খুব বিপদ হবে। দাউদ বলল, সাইফুদ্দিন একজন বাদশাহ। এই কুটিরেও তিনি বাদশাহই আছেন। তাতে কি, বাদশাহ কি আমাকে খেয়ে ফেলবে? ফৌজি বলল, আমি খুব চালাক মেয়ে না হলেও একেবারে সহজ সরল বোকা মেয়েও নই, কিন্তু তার বাদশাহের চমক দেখলে বোকা হতে কতক্ষণ। দাউদ বলল, এইসব লোকেরা জৌলুস দেখেই অন্ধ হয়ে তাদের ঈমান বিক্রি করেছে এবং ইসলামের মূল কাটছে। আমার ভয় হয় তুমি না আবার তার জালে আটকা পড়ে যাও। তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই। দাউদ উত্তর দিল, আমি এক গোয়েন্দা এবং কমান্ডো বাহিনীর লোক। কমান্ডোদের কোনো বাড়িঘর থাকতে নেই। যেখানে শত্রুর হাতে ধরা পড়বো সেখানেই মারা যাব। সেই বধ্যভূমি আমার মাতৃভূমি। সেখানকার মাটি আমার দেহকে তার কোলে আশ্রয় দিবে। শহীদের রক্ত যেই মাটিতে পড়ে সেই জমিন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবেই। সেই মাটিকে কুফর থেকে পবিত্র করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয়ে পড়ে। আমাদের মা এবং বোনেরা আমাদের লালন পালন করে বড় করেছে আর আল্লাহর পথে সঁপে দিয়েছে। তারা তাদের বুকের উপর পাথর বেঁধে আমাদের সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা ত্যাগ করেছে। তোমার কি কখনো বাড়ি যাওয়ার বা তোমার মা বোনদের সাথে দেখা হওয়ার ইচ্ছা হয় না? ফৌজি আবেগ ভরা কণ্ঠে বলল। মানুষ ইচ্ছার দাস হয়ে গেলে ফরজ কাজ শিথিল হয়ে যায়। দাউদ বলল, জীবনের উদ্দেশ্য সফল করার জন্য আবেগের ইচ্ছাকে কোরবানি করতে হয়। এই কাজ করতে হলে তোমাকেও মনের সব আশা কোরবানি দিতে হবে। ফৌজি তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তাহলে কি সবসময় আমাকে তোমার পাশে রাখবে? না, অসম্ভব। সবসময় তোমাকে আমি কি করে পাশে রাখবো? দাউদ বলল, কেন? তোমার সাথে আমাকে নিয়ে যাবে, আর যদি নিতে না পারো তাহলে তুমি এখানে থেকে যাও। ফৌজির কণ্ঠে আবেগ। আমার দায়িত্বে যতদিন প্রয়োজন মনে করবে ততদিন তো আমি অবশ্যই এখানে থাকবো। দাউদ বলল, কিন্তু আমাকে তুমি তোমার কাছে রাখতে চাচ্ছ কেন? আমি তোমাকে কাছে রাখতে চাইনি, কিন্তু আমার মন সারাক্ষণ তোমার কাছে কাছে থাকতে চাই। ফৌজি বলল, তুমি যখন থেকে এসেছো
আর আমি তোমার কথা শুনেছি, তখন থেকে আমার মন তোমার কাছে বাধা পড়ে গেছে। এমন আবেগ এবং উদ্দীপনার কথা আমি আগে কখনো শুনিনি। আমার মন বলে আমি তোমার সাথেই থাকি আর সারাক্ষণ তোমার কথা শুনি। আমার পায়ে শিকল পড়াতে চেষ্টা করো না ফৌজি। দাউদ বলল, তুমি নিজেকে আবেগের শিকল থেকে মুক্ত করে ফেলো। আমাদের সামনে এক কঠিন পথ। এই পথ আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে। যতক্ষণ প্রয়োজন একসাথে চলবো আমরা, কিন্তু তাই বলে একে অন্যকে বন্দি করার চেষ্টা করব না। দাউদ একটু চিন্তা করে বলল, ফৌজি তুমি বেশি দূর আমার সাথে চলতে পারবে না। আমার দায়িত্ব বড় ভয়ঙ্কর। এই কাজ পুরুষেরই সাজে। কিন্তু এখন যে এই কাজ আমাকে দিয়ে করাচ্ছ, আমি তো এক নারী, অভিমানে কণ্ঠে বলল ফৌজি। দাউদের কোনো জবাব দিল না। ফৌজির চেহারা ছেয়ে গেল আশ্চর্য এক উদাসীনতায়। সে দাউদকে আপাদমস্তক একবার দেখে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। দাউদ ঝট করে তার বাহু টেনে ধরে তার চোখে চোখ রাখলো। ফৌজি তার চোখের দিকে তাকিয়ে কি বুঝলো? আস্তে এগিয়ে গিয়ে মিশে যেতে চাইলো দাউদের সাথে। দাউদ তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ফৌজি আবেগ কম্পিত কণ্ঠে বলল, যেই কাজ পুরুষের সেই কাজ নারীও করতে পারে। আমার সম্ভ্রম ছেলের হাতের মোয়া নয় যে ইচ্ছে হলেই যে কেউ কামড় বসাতে পারবে। ফৌজি বলল, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার কথা আমার মনে নতুন স্বপ্নের ইমারত গড়েছে। তুমি আমাকে যে রাস্তা দেখিয়েছো সেই পথটিও আমার মনে ধরেছে। আমি তোমার পাশে এই জন্যই থাকতে চাই। কিন্তু ফৌজি, এই পথ বড় বন্ধুর, বড় ভয়ঙ্কর। নিরুপায় না হলে এই কাজে মেয়েদের ব্যবহার করতে নেই। বুঝি, কিন্তু এটাও জানি এই বন্ধুর পথে চলার জন্য চাই নারীর সান্নিধ্য, চাই মায়ের স্নেহ, বোনের মমতা এবং স্ত্রীর ভালোবাসা। না হলে পুরুষ চলতে চলতে হাঁপিয়ে ওঠে। তুমি খুব ক্লান্ত হয়ে উঠেছো দাউদ। আমার ভাবি আমাকে বলেছে, পুরুষ যখন ক্লান্ত হয়ে ঘরে আসে তখন তার ক্লান্তি একমাত্র নারী ছাড়া আর কেউ দূর করতে পারে না। নারী না থাকলে পুরুষের মন শুকিয়ে যায়। আমি ভয় পাচ্ছি, একাকী চলতে গিয়ে তোমার আত্মা যদি শুকিয়ে যায় তখন কি হবে দাউদ? দাউদ হেসে উঠল। তার গালে টোকা দিয়ে বলল, তোমার এই মন ভোলানো কথা শুনে আমার আত্মা তাজা হয়ে গেছে। আমার কথায় তুমি কিছু মনে করনি তো? আমার ভাইকে আবার বলে দিও না আমি তোমার কাছে এসেছিলাম। না, তা বলবো কেন? দাউদ বলল, তোমার ভাইকে আমি এসব কথার কিছুই বলবো না। আর তোমার কোনো কথাই আমার খারাপ লাগেনি। দাউদ, আমাদের স্বপ্ন এক, লক্ষ্য এক, উদ্দেশ্য এক। ফৌজি বলল, তাই তো তোমার সাথে কথা বলে আমি মনে শান্তি পাই। কিন্তু তোমার মনের কথাই বলেছো ফৌজি। দাউদ বলল, আমি তোমার মনের কথা বুঝে নিয়েছি। তুমি ঠিকই বলেছো, আমাদের লক্ষ্য এবং গন্তব্য এক। কিন্তু এই কথা ভুলে যেও না, আমাদের সামনে প্রবাহিত হচ্ছে রক্তের নদী। এই নদীতে কোনো সাঁকো নেই। আমাদের এই নদী পার হতে হবে সাঁতরে। যদি তুমি আমার চিরসঙ্গী হতে চাও তবে আমাদের কাবিননামা লিখতে হবে রক্তের কালিতে। সত্যপথের সৈনিক এবং যাত্রীদের বিবাহ উৎসব হয় আকাশে। তাদের বরযাত্রীরা পথ চলে ধূমকেতুর রাস্তা ধরে। আকাশের তারকারাজিত সেই আনন্দ উৎসবে হেসে উঠে আলো ছড়ায়। ফৌজি যখন সেখান থেকে বিদায় নেয় তখন তার মুখে ছিল আনন্দের হাসি। সেই হাসিতে প্রকাশ পাচ্ছিল দৃঢ়তা এবং সংকল্পের প্রতীয়মান আভা। এর 2 দিন পরের কথা। সাইফুদ্দিন যে কমান্ডারকে হলবে পাঠিয়েছিল সে ফিরে এলো। কমান্ডার জানালো সে আল মালুকুস সালেহের সাথে সাক্ষাৎ করতে পারেনি, তবে তাকে সাইফুদ্দিনের চিঠি পৌঁছে দিয়েছে। তুমি কি তার কাছ থেকে চিঠির কোনো জবাব নিয়ে আসতে পারোনি? জানতে চাইল সাইফুদ্দিন। না, তবে আমি বলে এসেছি তিনি যেন সত্তরে চিঠির উত্তর লিখে পাঠান। তুমি কি তাকে আমার ঠিকানা দিয়ে এসেছো? জি। কমান্ডার বলল, আপনার বর্তমান ঠিকানা এবং আমার এখানে আসার একটি নকশাও এঁকে দিয়ে এসেছি। সাইফুদ্দিন তার চিঠির উত্তরের আশায় বসে রইল। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু কোনো উত্তর এলো না। অস্থির হয়ে উঠল সাইফুদ্দিন। 3য় এবং 4র্থ দিনেও কোনো জবাব না পেয়ে নিজেই হলফ যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সহসেনাপতিকে বলল, আমি নিজেই হলফ চলে যাই না কেন? হলফের সেনাবাহিনী সালাউদ্দিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে থাকলে খুব ভেবেচিন্তে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। গুমাস্তগিনের উপর আমার কোনো ভরসা নেই। আমার একার পক্ষে তো যুদ্ধে নামা সম্ভব নয়। এই নিয়ে খ্রিস্টানদের সাথে আলাপ করা দরকার। সম্মিলিত পরিকল্পনা গ্রহণের চিন্তাতেও তারাও করছে। এটা কি সম্ভব? আইয়ুবের সাথে চুক্তি ভঙ্গ করে সালেহ যুদ্ধের ফয়সালা নেবে? সহসেনাপতি বলল, হ্যাঁ, এটা সম্ভব। কমান্ডার বলল, আমি সেখানে তার যে সব সেনাপতি এবং কমান্ডারের সাথে আলাপ করেছি তারা প্রায় সবাই বলেছে আল মালেকুস সালেহ সন্ধির প্রস্তাব দিয়ে সুলতানের সাথে প্রতারণা করেছে মাত্র। এটা স্রেফ ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তার কোনো সেনাপতি এবং আমিরও চাই না সালের চুক্তি মেনে চলুক। খ্রিস্টান উপদেষ্টারাও তাকে খুব শীঘ্রই আক্রমণের পরামর্শ দিয়েছে। তাহলে আপনার শীঘ্রই হলফ চলে যাওয়া উচিত। সহসেনাপতি বলল, আর আমি মুসলে চলে যাই। তুমি আরো একবার হলফ যাও। সাইফুদ্দিন কমান্ডারকে বলল, আল মালেকুস সালেহ কি বলবে আমি আসছি। তুমি আজ যাত্রা করলে আমি আগামীকাল রাতে রওনা করব। এমনও হতে পারে সে আমার সাথে নাও দেখা করতে পারে। হলফ শহরের বাইরে আল মোবারক নামে যে ঝর্ণা উদ্যান আছে সেখানে আমি ক্যাম্প করব। আল মালেকুস সালেহকে বলবে ওখানেই সে যেন আমার সঙ্গে দেখা করে। সে যদি আমার সাথে দেখা করতে না চাই সে কথা আমাকে তুমি আল মোবারকে এসে বলে যাবে।
ওখানে কি আপনার একা যাওয়া উচিত হবে? কমান্ডার বলল। এই এলাকায় তো কোনো ভয় নেই। সাইফুদ্দিন বলল, আমি রাতে রওনা হব, পথ চলবো সাধারণ বেশে। কেউ কি আর জানতে পারবে তাদের সামনে দিয়ে মশালের আমির যাচ্ছে? সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা এবং কমান্ডো বাহিনী বড় হুঁশিয়ার। সহসেনাপতি বলল, সেই ভয় নিয়ে তো আর ঘরে বসে থাকা যাবে না। ওভাবে ভাবলে তো বলতে হয় তাদের থেকে আমরা কোথাও নিরাপদ নই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সাইফুদ্দিন বলল, এটুকু ঝুঁকি আমাকে নিতেই হবে। তাহলে আজই তুমি মুশালে যাত্রা করো, আর ও রওনা হোক হলবে, আর আমি কাল রাতে হলব যাত্রা করছি। ওরা যখন এইসব বলাবলি করছিল, হারেস এবং দাউদ দরজার পাশে কান লাগিয়ে শুনছিল তাদের কথা। সাইফুদ্দিনের পুরো কর্মসূচি জানা হয়ে গেল ওদের। দুজনই সেখান থেকে সরে তাদের কামরায় চলে গেল। তারা গভীর চিন্তায় পড়ে গেল। দাউদকে তো সাইফুদ্দিনকে অনুসরণ করতেই হবে, কিন্তু কিভাবে করবে তাই সে ভাবছিল। অনেক চিন্তা ভাবনার পর হারেসের মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, আমরা সাইফুদ্দিনের দেহরক্ষী সেজে তার সাথে হলফ যাত্রা করতে পারি না? আমরা হঠাৎ তার সামনে গিয়ে উপস্থিত হব। আমার কথা তো তিনি জানেনই। তাকে বলবো আমরা তার বাহিনীর সৈনিক। যুদ্ধে পরাজয়ের পর এই কয়দিন এক জায়গায় লুকিয়ে থেকে আজ ফিরলাম। তারপর তিনি যখন রওনা করতে যাবেন তখন আমরা তাকে বলবো আমরা বেঁচে থাকতে আমাদের আমিরকে নিঃসঙ্গ অবস্থায় নিরাপত্তাহীনভাবে কোথাও যেতে দিতে পারি না। আপনি যেখানেই যাবেন আমরা আপনার দেহরক্ষী হিসেবে আপনার সাথে থাকব। তিনি যদি বলেন তোমরা মুশিল চলে যাও তখন কি করবে? দাউদ তাকে প্রশ্ন করলো। তখন অন্য কোনো কৌশল বের করতে চেষ্টা করব, হারেস বলল। যদি তোমার এই কৌশলে ব্যর্থ হয়ে যায় তবে তবে তিনিও হলফ যেতে পারবেন না। হারেসের মুখমণ্ডল কঠিন করে বলল। দাউদ বলল, তোমার প্রস্তাবটি মন্দ নয়, তবে এখনই সিদ্ধান্তে পৌঁছার দরকার নেই। তুমি আর একটু ভাবো, আমিও ভেবে দেখি। সে রাতেই সাইফুদ্দিন কামরার দরজা বন্ধ করে তার সহসেনাপতি এবং কমান্ডারকে শেষ নির্দেশ দান করছিলেন। রাতের প্রথম প্রহর শেষ হতে চলল। প্রথমে সেখান থেকে বিদায় নিল কমান্ডার। হারেসের বাবা তার ঘোড়া খুলে এনে দিল তার হাতে। একটু পর সহসেনাপতিও বিদায় নিল। কামরায় এখন শুধু একা সাইফুদ্দিন গাজী। সঙ্গীদের বিদায় করে সাইফুদ্দিন গাজী শুয়ে পড়েছিল। সহসা ভেতরের দিকে দরজায় জোরে ধাক্কা দিয়ে কেউ খুলে ফেলল। এমন জোরে আওয়াজ হলো দরজা খোলার, তিনি ভয় পেয়ে উঠে বসলেন। দেখলেন ফৌজি খুশিতে বাগ বাগ হয়ে দৌড়ে আসছে। সাইফুদ্দিন সাহসে বলল, কি ব্যাপার ফৌজি? আনন্দে দেখি একদম আটখানা হয়ে গেছ। ফৌজি ছুটে সাইফুদ্দিনের কাছে গিয়ে তার দুই হাত চেপে ধরে বলল, ভাইয়া এসেছে, তার সঙ্গে তার এক বন্ধু এসেছে। ফৌজি খুশিতে ডগমগ করছিল। সাইফুদ্দিনের চেহারা মুহূর্তে পাল্টে গেল। তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, তুমি কি তাদের বলে দিয়েছো আমি এখানে আছি? হ্যাঁ, ফৌজি উত্তর দিল। আমি আপনার কথা বলতে তারা তো আকাশ থেকে পড়লো। ভাইয়া আব্বার কথা বিশ্বাস করতে পারলো না। বাবাকে জিজ্ঞেস করলো, আব্বা, তোমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা বলল, না রে বেটা, ওর মাথা খারাপ হয়নি। সত্যি আল্লাহ আমাদের ঘরে এমন এক সম্মানিত মেহমানকে পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে ওরা তো মহা খুশি। ভাইয়া বলল, যা তো ফৌজি, মেহমান যদি না ঘুমিয়ে থাকে বলবি ভাইয়ারা আপনাকে সালাম করার অনুমতি চাইছে। সাইফুদ্দিন অন্তরের পেরেশানি লুকিয়ে মুখের হাসি টেনে বলল, যাও ওদের নিয়ে এসো। দাউদ এবং হারেস আদবের সাথে সাইফুদ্দিনের কামরায় উপস্থিত হয়ে সামরিক কায়দায় স্যালুট করে দাঁড়ালো। সাইফুদ্দিন তাদেরকে ইশারায় পাশে বসতে বলল। তাদের পরনে তখনও সামরিক পোশাক, চেহারায় ধুলোবালি এবং পথশ্রমের ক্লান্তি। তারা সেই ক্লান্তি লুকাবার চেষ্টা করে একপাশে বসে পড়ল। হারেস বসতে বসতে বলল, আমি হারেস, আর ও আমার বন্ধু দাউদ। সাইফুদ্দিন হারেসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কোন ব্যাটালিয়নে আছো? হারেস তার ব্যাটালিয়নের নাম বলল। সাইফুদ্দিন দাউদের দিকে তাকিয়ে বলল, আর তুমি? আমি আপনার এক গোয়েন্দা কমান্ডো, বলল দাউদ। তোমরা এতদিন কোথায় ছিলে? সালাউদ্দিন প্রশ্ন করল। যুদ্ধের ময়দান থেকে সবাই যখন পালাচ্ছিল, আমাকে বলা হলো আইয়ুবীর গতিবিধির উপর লক্ষ্য রাখার জন্য। আমি ময়দান থেকে অনেক দূরে সরে পাথরের আড়ালে লুকিয়ে আইয়ুবীর বাহিনীর গতিবিধি দেখছিলাম। আমাদের সৈন্যরা পিছু হটে পালাচ্ছিল। হারেস ছিল একটি দলের সাথে। আমি দূর থেকে হারেসকে দেখতে পেয়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলাম। ও বলল, চলো, লড়াই খতম হয়ে গেছে, আমাদের বাহিনী পিছু হটে এসেছে। কমান্ডার হুকুম করেছে, যেভাবে পারো আত্মরক্ষা করো, আমরা আবার সংগঠিত হয়ে ময়দানে আসব। আমি ওকে বললাম, আমার যাওয়ার উপায় নেই, আইয়ুবীর বাহিনীর গতিবিধি লক্ষ্য করার ডিউটি পড়েছে আমার। তুমি চলে যাও, আমি দুশমনের পিছু নেব। হারেস বলল, যুদ্ধ তো শেষ, এখন পালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কাজ নেই। তার চেয়ে এক কাজ করি, আমিও থেকে যাই তোমার সাথে। তারপর আমরা দুজন পাথরের আড়ালে লুকিয়ে ওদের দেখতে লাগলাম। সুলতান আইয়ুবের সৈন্যরা হারান এবং মসুলের সৈন্যদের পিছু ধাওয়া করার পরিবর্তে হলবের সৈন্যদের পিছু নিল। ময়দান ফাঁকা হয়ে গেলে ওরাও যাত্রা করলো হলবের দিকে। আমরা সতর্কতার সাথে ওদের পিছু নিলাম। আপনার হয়তো স্মরণ হবে, আপনি খ্রিস্টান উপদেষ্টাদের দিয়ে আমাদের গোয়েন্দা প্রশিক্ষণ দিয়েছিলেন। সেই প্রশিক্ষণ আমাদের খুব কাজে লেগেছে। সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর সামনে এগিয়ে চলল। আমাদের সাথে আরো কিছু কমান্ডো থাকলে আমরা চোরাগোপ্তা কমান্ডো হামলা চালিয়ে ওদের অনেক ক্ষতি করতে পারতাম।
দাউদ বলল, আমরা সালাউদ্দিন আইয়ুবীকে অনুসরণ করে তুর্কামান পর্যন্ত গিয়েছিলাম। সেখানে তার সেনাবাহিনী ক্যাম্প করে অগ্রাভিযান মুলতবি করলে আমরা ফিরে এসেছি। মুসেল যাচ্ছিলাম আমরা। আপনাকে না পেলে এতক্ষণ হয়তো আমরা পথে নেমে যেতাম। এখন আমাদের জন্য আপনার হুকুম কি? আমরা কি এখানে আপনার সাথে থাকবো নাকি মুসেলে গিয়ে রিপোর্ট করব? সালাউদ্দিন এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুর্কামানে আইয়ুবের সৈন্যরা যে ক্যাম্প করেছে তাতে কি মনে হয় তারা সেখানে সামরিক যাত্রা বিরতি করছে নাকি দীর্ঘায়িত করবে? না, সাময়িক বিরতি নয়, দেখে মনে হয় ওরা ওখানে বেশ কিছুদিন থাকবে। হারেস বলল, মোহতারাম আমির, পরাজয়ের কারণে আমার খুব দুঃখ এবং আফসোস হচ্ছে। আমাদের সৈন্যরা আর কিছুক্ষণ ময়দানে টিকে থাকতে পারলে এই পরাজয়ের গ্লানি এবার আইয়ুবীকেই ভোগ করতে হতো। একেই জিজ্ঞেস করুন, শত্রুদের যা লাশ দেখেছি তা কয়েক শত নয় কয়েক হাজার হবে, আর আহতদের সংখ্যাতেও কোনো হিসেবই নেই। তুর্কমান থাকে ফেরার আগে আমরা খুব সাবধানে গভীর রাতে তাদের ক্যাম্পের একেবারেই কাছাকাছি চলে গিয়েছিলাম। হায় আল্লাহ, আহতদের চিৎকার সহ্য করা যায় না। চিৎকার শুনে মনে হলো তাদের অর্ধেক সৈন্য আহত। হারেসের কথা শেষ না হতেই দাউদ বলে উঠল, আমিরে মোহতারাম, আল্লাহ আপনার ভাগ্য সুসম্পন্ন করুন। আপনি ভালো জানেন এখন কি করতে হবে। আমরা আপনার চাকর, যে আদেশ করবেন আমরা তাই পালন করব। আমার ধারণা সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী এখন আর যুদ্ধ করার মতো অবস্থায় নেই। আপনি যদি আপনার সৈন্য একত্রিত করে জলদি তাদের উপর আক্রমণ করেন তবে সালাউদ্দিন আইয়ুবীকে আপনি এবার দামেস্কে ফেরত পাঠাতে পারবেন। আমির সাইফুদ্দিন হারস এবং দাউদের কথা অতি মনোযোগের সাথে শুনছিল। এমন কথা শোনার জন্য প্রাণটা যেন তার তৃষ্ণার্ত হয়েছিল। সাইফুদ্দিন ওদের দিকে তাকিয়ে বলল, কিন্তু এত তাড়াতাড়ি পরাজিত সৈন্যদের একত্র করা কি সম্ভব? দাউদ তাকে সান্ত্বনা দিয়ে বলল, মোহতারাম আমির, আমাদের পরাজয় হয়নি, সম্মিলিত বাহিনী ছত্রভঙ্গ হয়েছে মাত্র। দাউদের এই কথাই তার মনে প্রশান্তি নেমে এলো। দুর্বলতা কাটিয়ে সবল হয়ে উঠতে লাগলো তার মন। যুদ্ধের পর এই প্রথম তার মনে স্বস্তিবোধ ফিরে এলো। আমরা মুসেল যাচ্ছিলাম। দাউদ বলল, হারেসের গ্রাম রাস্তায় পড়লে হারেস বলল, এসব বাড়ির সবাইকে একটু দেখে যাই। এখানে আমাদের জন্য এমন সৌভাগ্য অপেক্ষা করছে আমাদের জানা ছিল না। একেই বলে ভাগ্য। আমরা যেন তাড়াতাড়ি আপনার কাছে এই খবর পৌঁছাতে পারি, এই জন্যই হয়তো কুদরত এখানে আমাদের নিয়ে এসেছে। নইলে এই সংবাদ পেতে আপনাকে আরো অন্তত 2 দিন অপেক্ষা করতে হতো। হারেস বলল, ফৌজি যখন বলল আপনি এখানে আছেন, আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এখনো আমার বিশ্বাস হতে চাচ্ছে না। সত্যিই কি আমরা আপনার সামনে দাঁড়িয়ে আছি? নিশ্চয় এটা আল্লাহর বড় রকমের দয়া, তার অপার মেহেরবানি। আমি তোমাদের কথা শুনে খুব খুশি হয়েছি। সাইফুদ্দিন ঠিক রাজার মতো ভাব গম্ভীর করে বলল, তোমাদের এই বীরত্বের পুরস্কার তোমরা অবশ্যই পাবে। আমাদের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে যে আমরা আপনার পাশে বসেছি, আপনার সাথে কথা বলছি। হারেস বলল, আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনার জন্য জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এখানে আপনার সাথে আর কে আছে? কোনো ফৌজ কি সঙ্গে আছে আপনার? তারা কোথায়? প্রসঙ্গ পাল্টে বলল দাউদ, এখানে এখন আমি একাই আছি। আমার সাথে সহসেনাপতি এবং আরেক কমান্ডার ছিল। তারা দুজনেই যার যার কাজে চলে গেছে। সাইফুদ্দিনে বলল, আমিও চলে যাব। হারেস সংকোচ জড়িত কণ্ঠে বলল, আমি আপনার কাছে খুবই লজ্জিত যে আপনাকে এমন নোংরা এবং নিকৃষ্ট কামরায় থাকতে হচ্ছে। আপনি মেঝেতে বিছানা পেতে থাকছেন, এ দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আরে এতে তোমার লজ্জিত হওয়ার কিছু নেই। আমি তো এমন একটি সাধারণ কুঁড়ে ঘরেই তালাশ করছিলাম। ভাগ্য ভালো যে আমি আমার পছন্দ মতো যে ঘরটি খুঁজে পেয়েছি তা আমার খুব আপন লোকদের। আত্মগোপন করার জন্য এমন পরিবেশই দরকার ছিল। সাইফুদ্দিন বলল, এখানকার সবাই খুব বিশ্বস্ত। ফৌদি তো আমার আপনজনই হয়ে গেছে। তোমরা শুধু খেয়াল রাখবে যতক্ষণ এখানে আছি কেউ যেন আমার এই আত্মগোপনের কথা জানতে না পারে। আপনি বলছিলেন আপনি কোথাও চলে যাবেন। কোথায় যাচ্ছেন আপনি? দাউদ প্রশ্ন করল। আমি হলফ যাব। সাইফুদ্দিন উত্তর দিল, সেখান থেকে মুসেল ফিরে আসব। কিন্তু আপনি তো একা, যাবেন কেমন করে? দাউদ বলল, আপনার সঙ্গে তো দেখছি কোনো দেহরক্ষী নেই। এই এলাকায় তেমন কোনো ভয় নেই। সাইফুদ্দিন বলল, একাই যেতে পারবো। আমার অপরাধ ক্ষমা করবেন। দাউদ বলল, এই এলাকায় দুশ্মনের চর নেই এমনটি মনে করবেন না। আমি যে জানি আপনি তা জানেন না। সালাউদ্দিন আইয়ুবের কমান্ডো বাহিনী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কেউ আপনাকে চিনে ফেললে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। খোদা না করুক এমন কিছু ঘটে গেলে নিজেদের আমরা কিছুতেই ক্ষমা করতে পারবো না। চিরকাল এই জন্য আমাদের আফসোস এবং অনুতাপ করে কাটাতে হবে। ঘটনাক্রমে আল্লাহ যখন আমাদের এখানে পৌঁছে দিয়েছেন তখন আমরা দুজন আপনার সঙ্গী হই না কেন? হারেস বলল, আমাদের দুজনের সাথেই ঘোড়া আছে, অস্ত্র আছে। আপনার হেফাজতের জন্য অন্তত 2জন দেহরক্ষিত আপনি সাথে পাচ্ছেন। কোনো আমির কি এমন রক্ষীহীনভাবে একা বাইরে বেরোতে পারে? সাইফুদ্দিনও মনে মনে এই কথাই ভাবছিল। আসলেই তার দেহরক্ষীর প্রয়োজন ছিল। এমনিতেই পরাজয়ের পর তার মধ্যে আইয়ুবীর ভয় কাজ করছিল। তার উপর দাউদ তাকে আরো ভীত করে তুলল। সাইফুদ্দিন তাকে বলল, তোমরা কাপড় চোপড় পরিষ্কার করে আজকের দিনটা বিশ্রাম নিয়ে নাও। আগামীকাল রাতে আমরা রওনা করব। তোমরা ক্লান্ত, যাও এখন গিয়ে একটু আরাম করো।
তারা দুজন উঠে দাঁড়িয়ে আদবের সাথে স্যালুট করলো সাইফুদ্দিনকে। তারপর কামরা থেকে বেরিয়ে ভেতরের ঘরে চলে গেল। সাইফুদ্দিন ফৌজির কথা কল্পনা করতে করতে নিজেও একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সাইফুদ্দিন ফৌজির জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু ফৌজি সেই কামরায় আর গেল না। দিনের বেলায় হারেস এবং দাউদি ব্যস্ত রইল তার খেদমতে। তাই তার খাবারের ব্যবস্থা করলো এবং সারাক্ষণ তার পাশে পাশে বসেই কাটিয়ে দিল। সাইফুদ্দিন ভাবল, হারেস এবং দাউদ কামরায় আছে বলেই ফৌজি আসতে লজ্জা পাচ্ছে। এই কথা মনে হতেই তার পেরেশানি কিছুটা কমলো, কিন্তু কল্পনায় সারাক্ষণ ভাসতে লাগলো ফৌজির ছবি। সাইফুদ্দিন গাজী যখন সালাউদ্দিন আইয়ুবের উপর আক্রমণ করার প্রস্তুতির কথা চিন্তা করছিল অখ্যাত এক পণ্য কুটিরে শুয়ে, ঠিক সেই সময় হলবের অদূরে খ্রিস্টান কমান্ডার, সেনাপতি এবং সম্রাটরা এক কনফারেন্সে বসে আল মালিকুস সালেহ, গুমস্তগিন এবং সাইফুদ্দিনের সম্মিলিত বাহিনীর পরাজয়ের কারণ অনুসন্ধান করছিল। সুলতান আইয়ুবের মোকাবেলা করতে গিয়ে এই বিশাল বাহিনী কি করে পরাজিত হলো তখনও তাদের কোনো কারণ বুঝে আসছিল না। এই তিন মুসলমান আমিরের সম্মিলিত বাহিনীর পরাজয় আসলে আমাদেরই পরাজয়। রিমান বলল, যতদূর আমি জানি সালাউদ্দিন আইয়ুবের শক্তি এবং সৈন্য সংখ্যা খুব বেশি ছিল না। আমি আপনার সাথে একমত হতে পারছি না। প্রসিদ্ধ ফরাসি সম্রাট রিমান বলল, যদিও আমাদের উদ্দেশ্য মুসলমানরা আপোষে মারামারি করুক আর তাদের একটা দল আমাদের হাতের পুতুল হয়ে যাক, কিন্তু তার চেয়েও বড় উদ্দেশ্য আমাদের কঠিন এবং জঘন্যতম দুশমন সালাউদ্দিন আইয়ুবের বিনাশ। আমরা চাই তার পথে মুসলমানরাই প্রধান বাধা হয়ে যাক, তারাই তার শক্তি নষ্ট করুক। তাতে যদি আমাদের তল্পি বাহক মুসলমানদের শক্তি ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ থাকবে না। আমি চাই তারা সুলতান আইয়ুবকে পরাজিত করুক, আর এর জন্য যতদিন প্রয়োজন তাদেরকে আমরা ততদিন বাঁচিয়ে রাখব। মুসলমান এলাকায় আমাদের প্রেরিত যে তাদের উপদেষ্টা আছে তাদের দেওয়া রিপোর্টগুলো আমি আপনাকে দেখাতে চাই। এই কমান্ডার বলল, তারা রিপোর্টে উল্লেখ করেছে সালাউদ্দিন আইয়ুবের সম্মিলিত মুসলিম বাহিনীর যুদ্ধ করার শক্তি এবং মনোবল একেবারে নিঃশেষ করে দিয়েছে। ব্যাপক জীবনের ক্ষতি, অসংখ্য অস্ত্র এবং রসদপত্র ময়দানে ফেলে রেখে পালিয়ে এসেছে তারা। এই মুহূর্তে যুদ্ধ করার কোনো অবস্থা ওদের নেই। আমি জানি, বলল আরেক সম্রাট। শুনেছি সালাউদ্দিন আইয়ুবী তুর্কমানে এই মনোরম অঞ্চলে ক্যাম্প করে বসে আছে। তার এখন অভিযান শুরু করার মতো অবস্থা নেই। আমাদের উপদেষ্টারা সম্মিলিত বাহিনীকে বোঝানোর চেষ্টা করছে তারাই যেন আইয়ুবীকে আগে আক্রমণ করে। আমি আশা করি তারা অতি দ্রুত সংগঠিত হয়ে সালাউদ্দিন আইয়ুবীকে অতর্কিত আক্রমণ করতে পারবে। তবে এই ধাক্কায় আইয়ুবীর ধ্বংস অনিবার্য। যদি এই পদ্ধতি সফল না হয়, আগাস্টাস বলল, কারণ আইয়ুবী কখনো অসতর্ক থাকে না। তার গোয়েন্দা বাহিনী সবসময় চারিদিকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখছে। তার কাছে আক্রমণের খবর আসন্ন ঝড়ের সংবাদের থেকেও আগে পৌঁছে যায়। আমাদের উপদেষ্টাদের বলা দরকার তারা যেন সবকিছুর আগে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। প্রয়োজনে তাদের সংখ্যা বাড়ানো হোক, তাদের উপর হুকুম জারি করা হোক যেন তারা সর্বত্র চোরকের মতো ঘুরে বেড়ায়। সংবাদ সংগ্রহ করা ছাড়াও তাদের কাজ হবে সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দাদের খুঁজে বের করা এবং তাদের অপহরণ করা। সম্মিলিত বাহিনীর আক্রমণের আগে এসব গোয়েন্দা এবং কমান্ডোরা দূরে দূরে ছড়িয়ে পড়বে। যেখানেই কোনো সন্দেহজনক লোক পাবে সাথে সাথে তাকে পাকড়াও করবে। এমনকি কোনো পথচারীও এই অভিযানের খবর যেন আইয়ুবীকে পৌঁছাতে না পারে, সেই জন্য দরকার হলে তাদেরও গ্রেফতার করতে হবে। আপনি ঠিকই বলেছেন, সুলতান আইয়ুবী যেন আমাদের তৎপরতার কোনো সংবাদ না পাই সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই গোপনীয়তা বজায় রাখতে পারলেই কেবল সম্মিলিত মুসলিম বাহিনীর অতর্কিত আক্রমণ সফল হওয়ার সম্ভাবনা আছে। আরও একটি বিষয়, ওরা যেমন প্রতিপক্ষের রসদ ঘাঁটি ধ্বংস করার জন্য কমান্ডো অভিযান চালায়, সম্মিলিত বাহিনীকেও সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। তারা আইয়ুবীর তাঁবুতে অতর্কিত আক্রমণ চালিয়ে সেখানে আগুন লাগিয়ে দেবে, অপ্রস্তুত সৈন্যদের হত্যা করবে নির্মমভাবে। সম্মিলিত বাহিনী হাত বাড়ালেই রসদ পাবে, কারণ তারা যুদ্ধ করছে নিজের দেশে। কিন্তু আইয়ুবীকে রসদ সংগ্রহ করতে হলে সুদূর কায়রো এবং বিজিত অঞ্চল থেকে। তাই তাকে পরাজিত করতে চাইলেও সম্মিলিত বাহিনীর নজর থাকবে তার রসদ এবং অস্ত্র ভাণ্ডারের দিকে। এমন ধ্বংসযজ্ঞ চালাতে হবে যাতে সে অসহায় হয়ে যায়। আমি আপনার কথার বিরোধিতা করছি না, তবে আমাদের জানা থাকা ভালো এখন আর তাকে কায়রো থেকে রসদ আনতে হবে না। সংবাদ পেয়েছি সুলতান আইয়ুবী বিজিত অঞ্চল থেকে সৈন্য ভর্তি শুরু করেছে। লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার সেনাদলে ভর্তি হচ্ছে। এই তথ্য সত্য হলে রসদ সে বিজিত অঞ্চল থেকেই সংগ্রহ করতে পারবে। এই কথা শুনে এক কমান্ডার বলে উঠল, তার এই সৈন্য ভর্তির গতি বন্ধ করতে হবে, আর তার একটাই পথ, সেখানে জলদি আক্রমণ করা। নইলে যত সময় পাবে ততই সে এই সুযোগ গ্রহণ করবে। আরও একটা পথ আছে, বলল আরেক সেনাপতি। এই সুযোগে আমাদের কিছু গোয়েন্দা এবং কমান্ডোকে আইয়ুবীর বাহিনীতে ঢুকিয়ে দিতে হবে। তারা সেখানে কৌশলে ভীতি, সন্দেহ এবং সংশয়সহ নানা অপঘাতমূলক তৎপরতা চালাবে। এতে আইয়ুবীর বাহিনীর মধ্যে যে অটুট দৃঢ়তা আছে তাতে ধস নামবে। আগাস্টাস বলল, আমি তোমাদের আরও একটি পথের সন্ধান দিতে পারি। সেখানে চরিত্র নষ্ট এবং লোভ লালসার মিশন চালাতে হবে। মিশরে আমরা এই মিশনে আশাতীত সফলতা পেয়েছি, কিন্তু এই মিশন তো খুবই বিপজ্জনক। আমাদের দীর্ঘদিনের প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদেরও হারানোর ভয় আছে।
ধরা পড়লে ওরা কেউ জীবন নিয়ে ফিরতে পারবে না। ভয় আছে বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? যুদ্ধের সময় আমাদের সৈন্যরা মারা যায় না? আমরা তো তাদেরকে এজন্যই লালন পালন এবং প্রশিক্ষণ দেই, যাতে প্রয়োজনের সময় তারা আমাদের সাথে জীবন বিলিয়ে দিতে পারে। এটুকু ঝুঁকি এবং কুরবানি আমাদের অবশ্যই দিতে হবে। আগাস্টাস বলল, কয়েকটা মেয়ে কেন, পুরুষের জন্য আমাদের নিজেদের জীবনও দান করতে হবে। প্রয়োজনে সন্তানদেরও জীবন দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তারপরও মুসলমানদের চিন্তাধারা এবং বিশ্বাসের উপর আঘাত করতে হবে আমাদের। এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হলো 3 মুসলমান আমিরকে ঐক্যবদ্ধ করে তাদের সম্মিলিত বাহিনীকে আবার আইয়ুবের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে হবে। তাদেরকে একক কমান্ডের অধীনে যুদ্ধ করতে বাধ্য করতে হবে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব রকম সাহায্য জরুরি ভিত্তিতে প্রদান করা হবে। তাদেরকে এক কমান্ডে রাখা হবে ঠিকই, কিন্তু তাদের মধ্যে এমন কিছু মতপার্থক্য এবং বিভেদ জিরিয়ে রাখা হবে যেন প্রয়োজনের সময় আবার তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা যায়। রাতের প্রথম প্রহর অতীত হয়ে গেছে। গভীর নিদ্রার কোলে ঢলে পড়েছে হারেসদের গ্রাম। বাড়ির পেছনের আস্তাবল থেকে 3টি ঘোড়া বের করা হলো। একটির উপরে আমির সাইফুদ্দিন গাজী, দ্বিতীয়টির উপরে হারেস এবং তৃতীয়টির উপর বসে পড়ল দাউদ। দাউদ এবং হারেসের দুজনের হাতেই বর্ষা। বর্ষা তারা ফৌজি কায়দায় সমুন্নত করে রেখেছে। তাদেরকে বিদায় জানালো হারেসের বাবা, বোন এবং স্ত্রী দরজার বাইরে এসে। ফৌজির বাবার হাতে মশাল। সাইফুদ্দিন তাকিয়েছিল ফৌজির দিকে। ফৌজি অপলক দৃষ্টিতে দেখছিল দাউদকে। রওনা করলো ওরা। দরজায় দাঁড়িয়ে ফৌজি, তার ভাবি এবং বাবা একসঙ্গে বলে উঠল, খোদা হাফেজ। খোদা হাফেজ বলে ওরাও ঘোড়া চালিয়ে দিল। দেখতে দেখতে 3 অশ্বারোহী রাতের অন্ধকারে হারিয়ে গেল। ফৌজি দরজায় দাঁড়িয়ে তাদের অশ্বক্ষুরধ্বনি শুনতে লাগলো। শব্দ যত দূর যেতে লাগলো, ফৌজির কানে দাউদের কথাগুলো আরো উচ্চ থেকে উচ্চতর হতে লাগলো। তার কানে বাজতে লাগলো, সত্যপথের সৈনিক এবং যাত্রীদের বিবাহ উৎসব হয় আকাশে। তাদের বরযাত্রীরা পথ চলে ধূমকেতুর রাস্তা ধরে। আকাশের তারকারাজিত সেই আনন্দ উৎসবেই হেসে আনন্দ আলো ছড়ায়। সে যখন ভেতরে গিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লো, তার কানে দাউদের সেই শব্দ তখনও গুঞ্জন করে ফিরতে লাগলো। শুয়ে শুয়ে সে দাউদের কথাই ভাবছিল। সহসা তার মনে হলো, আচ্ছা, আমি কি সত্যি দাউদকে ভালোবেসে ফেলেছি? সেও কি ভালোবাসে আমাকে? ও কি আমাকে বিয়ে করবে? বিয়ের কথা মনে হতেই একরাশ লজ্জায় সে ঘিরে ধরল তাকে। তার মনে তখন আবার উদয় হলো দাউদের কথা। দাউদের সকালে বলা প্রতিটি কথা তার অন্তরে যেন গুঞ্জন করতে লাগলো। মনে হলো দাউদ তাকে বলেছে, সামনে প্রবাহিত হচ্ছে রক্তের নদী। এই নদীতে কোনো সাঁকো নেই। আমাকে এই নদী পার হতে হবে সাঁতরে। যদি তুমি আমার চিরসঙ্গী হতে চাও, তবে আমাদের কাবিননামা লিখতে হবে রক্তের কালিতে। এই কথা মনে হতেই তার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। মনে হলো সে রক্তের প্রবাহিত স্রোতের উপর শুয়ে আছে। বিয়ের চিন্তা তার মাথা থেকে দূর হয়ে গেল। মনে হলো এতক্ষণ ধরে একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবছে সে। মুজাহিদদের চোখের সামনে কখনো বিয়ের দুলহিন থাকে না। তাদের সামনে থাকে দুশমনের নেজা এবং তলোয়ার, থাকে রক্তাক্ত বর্ষার ফলা, ছুটন্ত তীরের শনশন আওয়াজ। সাইফুদ্দিন এবং তার রক্ষীরা বাড়ি থেকে বেরিয়ে অনেক দূর এগিয়ে গেল। তারপর এক পাহাড়ের পাদদেশে নিরিবিলি জায়গা দেখে ক্যাম্প করে বাকি রাতটুকু তারা সেখানেই কাটিয়ে দিল। যখন সকাল হলো, সাইফুদ্দিন বলল, চলো আবার রওনা করা যাক। ওরা আবার পথে নামলো। আগে আগে চলতে লাগলো সাইফুদ্দিন। দাউদ এবং হারেস বেশ কিছুটা দূরত্ব রেখে পেছনে পেছনে যাচ্ছিল। ওরা কথা বলছিল নিজেদের মধ্যে। সাইফুদ্দিনের কানে গিয়ে পৌঁছতে পারছিল না তাদের কোনো কথা। উল্টো বাতাস এবং ঘোড়ার পদশব্দের আড়ালে হারিয়ে যাচ্ছিল। জানি না তুমি কেন আমাকে বাধা দিচ্ছ, হারেস বিরক্ত হয়ে বলল। এখানে তাকে হত্যা করে তার লাশ কোথাও গোপন করে দিলে শিক্ষাই আমাদের সন্দেহ করবে। তাকে মেরে আমি তার পুরো বাহিনীকে বাঁচিয়ে দিতে চাই না, বরং তাকে জীবিত রেখে আমি তার সমগ্র বাহিনীকে ধরতে চাই। দাউদ বলল, একে হত্যা করলে তার বাহিনীর কমান্ডো অন্যজন গ্রহণ করবে। তার মতো তারাও আবার খ্রিস্টানদের পোষা কুকুর হয়ে কামড়াতে আসবে আমাদের। তুমি নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো। সময় মতো তার ফয়সালা আমরা অবশ্যই করব। দুপুরের আগে তাদের চোখে হলবের মিনার ভেসে উঠল। হলবের অদূরেই আল মুবারকের সবুজ প্রান্তর। প্রান্তরের পাশে প্রাকৃতিক সেতুশ্রেণী ঝর্ণাধারা। ওরা ঝর্ণাধারার কাছে পৌঁছালো। সাইফুদ্দিনের সেই কমান্ডার, যাকে চিঠি দিয়ে আগেই আল মালিকুস সালেহের কাছে পাঠানো হয়েছিল, দৌড়ে এসে বলল, আল মালিকুস সালেহ আপনার জন্য অপেক্ষা করছেন। সাইফুদ্দিন আল মুবারকের সবুজ প্রান্তরে প্রবেশ করল। আল মালিকুস সালেহের 2 সেনাপতি তাকে স্বাগত জানিয়ে সামরিক কায়দায় স্যালুট করল। সাইফুদ্দিন তাদের বলল, আমি এই ঝর্ণাধারার পাশেই ক্যাম্প করতে চাই। সাইফুদ্দিনের ইচ্ছা মতো সেখানেই তার জন্য ক্যাম্প স্থাপন করলো দাউদ এবং হারেস। কিন্তু সাইফুদ্দিন কেন আল মালিকুস সালেহের মহলে যাওয়া পছন্দ করেনি, এর কোনো কারণ আজও ইতিহাস বলতে পারেনি। দাউদ এবং হারেস তার সঙ্গে রইল। তাদের জন্য মহল থেকে এলো উন্নত মানের খাবার এবং প্রশস্ত তাঁবু। মহলের চাকর বাকর খানসামারাও এসে গেল তাদের সেবায়। মহলের মতো করে সাজানো হলো তাঁবু। আল মালিকুস সালেহ তাকে কেল্লার ভেতর নৌশভোজের আমন্ত্রণ জানালো। রাতের খাবারের পর সেখানেই সাক্ষাতের ব্যবস্থা হলো আইবি বিরোধী শীর্ষ 2 জোটের শীর্ষ নেতার।
সেদিনই সন্ধ্যা। সাইফুদ্দিন তার ক্যাম্প থেকে বেরিয়ে রওনা হলো আল মালিকুস সালেহের সঙ্গে সাক্ষাৎ করতে। আল মালিকুস সালেহ মহল থেকে বাইরে এসে সাইফুদ্দিনকে অভ্যর্থনা জানালো। সাইফুদ্দিন অল্প বয়সী শাহজাদাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রাতে খাওয়া দাওয়ার পর দুজনের মধ্যে কি কথা হলো সেই খবর তারা দুজন ছাড়া বাইরের আর কেউ জানতে পারলো না। তবে দুইজন বর্ণনাকারী লিখেছে, সাক্ষাতের সময় কোলাকুলির পর সাইফুদ্দিন প্রথম কথা বলল তার চিঠি প্রসঙ্গে। বলল, তুমি আমার চিঠির উত্তর দাওনি কেন? আল মালিকুস সালেহ বিস্মিত হয়ে বলল, কি বলছেন আপনি? আপনার চিঠি পাওয়ার পরের দিনে তো আমি লিখিতভাবে তার জবাব দিয়েছি। তাতে আমি স্পষ্ট করে লিখেছিলাম, চুক্তি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো সন্ধি করেছি একটু প্রস্তুতির সুযোগ নেওয়ার জন্য। চুক্তির মাধ্যমে আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে প্রতারণার জালে জড়িয়েছি মাত্র। তোমার কোনো চিঠি আমি পাইনি। সাইফুদ্দিন বলল, আমি তো এ নিয়ে দারুণ পেরেশানিতে ছিলাম। ভেবেছিলাম তুমি মারাত্মক একটি ভুল করে বসেছ। সালাউদ্দিন আইয়ুবের সাথে চুক্তি করে ধোঁকা দিয়েছ আমাদের। এই কথায় আল মালিকুস সালেহের বিস্ময়ে রূপান্তরিত হলো পেরেশানিতে। সঙ্গে সঙ্গে সালে তার এক সেনাপতিকে ডাকলো। বলল, গোয়েন্দা প্রধানকে এখনই আমার সাথে দেখা করতে বলো। তলব পেয়ে ছুটে এলো গোয়েন্দা প্রধান। সালেহ বলল, ওনার চিঠির জবাবে আমি যে পত্র দিয়েছিলাম সেটা কাকে দিয়ে পাঠিয়েছো? সেই কাসেদ কি ফিরে এসেছে? গোয়েন্দা প্রধান ফিরে গেলে কাসেদের সন্ধান নিতে। একটু পর হন্তদন্ত হয়ে ফিরে এলো। তার চেহারায় উদ্ভ্রান্ত দৃষ্টি। সালেহ বলল, কি ব্যাপার? যেই কাসেদকে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম সে আর ফিরে আসেনি। রেকর্ড খুঁজতে গিয়ে দেখলাম তার কোনো ঠিকানাও আমাদের দপ্তরে জমা নেই। স্বাভাবিকভাবেই এই সংবাদের পর সেখানে একটা হলুস্থুলুস কাণ্ড ঘটে গেল। কাসেদের আর কোনো পাত্তাই পাওয়া গেল না। কেউ বলতেও পারল না সে কোথাকার লোক। সে যেখানে থাকতো সেখানে তার বিছানাপত্র পড়ে আছে, কিন্তু সে কোথাও নেই। এই ঘটনার পর সবাই ধারণা করতে বাধ্য হলো সে নিশ্চয়ই সুলতান সালাউদ্দিন আইয়ুবের কোনো গোয়েন্দা ছিল। এমন গুরুত্বপূর্ণ চিঠি শেষ পর্যন্ত সুলতান আইয়ুবের হাতে গিয়ে পড়ল। এই ঘটনা যখন খ্রিস্টান উপদেষ্টাদের কানে গেল তখন তারাও বলল কাসেদ সুলতান আইয়ুবের গোয়েন্দা এবং কমান্ডো ছিল। অথবা এমনও হতে পারে কাসেদ চিঠি নিয়ে সাইফুদ্দিনের কাছে যাওয়ার পথে সুলতান আইয়ুবের কমান্ডোরা তাকে ধরে নিয়ে চিঠি কেড়ে তাকে হত্যা করেছে। এতে তাদের বুঝতে বাকি রইল না সুলতান আইয়ুব তার প্রস্তুতি আরও ত্বরান্বিত করবে। এমনও হতে পারে তাদের আগেই তিনি আক্রমণ করে বসবেন। সালেহ সাইফুদ্দিনের উপস্থিতিতে গুমাস্তুকিন এবং খ্রিস্টান উপদেষ্টাদের ডেকে পাঠালেন। সবকিছু বিবেচনার পর সিদ্ধান্ত হলো জলদি 3 বাহিনীকে ঐক্যবদ্ধ করে সুলতান আইয়ুবের উপর চড়াও হতে হবে। খ্রিস্টানরা তো এটাই চাচ্ছিল। তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল মুসলমানদের মধ্যে যুদ্ধ চালু রাখতে হবে। সঙ্গে সঙ্গে মুসল এবং হারানের চিঠি পাঠানো হলো। চিঠিতে বলা হলো পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সেখানকার সৈন্যরা হলফ অভিমুখে যাত্রা করে। তারা যে অবস্থায় আছে সে অবস্থায় রওনা করতে হবে। প্রস্তুতির জন্য সময় নেওয়া যাবে না। বিশ্বস্ত কাসেদদের হাতে চিঠি দিয়ে বলা হলো, তোমরা এই চিঠি অনতিবিলম্বে হলফ এবং হারানে পৌঁছে দেবে। শুরু হলো সুলতান আইয়ুবের বিপক্ষে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি। সুলতান আইয়ুব কি আবারও তাদেরকে রুখে দিতে পারবেন, নাকি এবার ধ্বংস হয়ে যাবে সুলতান আইয়ুবের বাহিনী? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।